ক্লাস 9 এর শেষ কবিতা হান্টিং স্নেক। এবার ভালো করে বুঝতে হবে এই হান্টিং মানে কবিতা দেখো এখন থেকেই ভালো করে পড়ার অভ্যাস করতে হবে। যদি এখন থেকে ভালো করে না পড়ি মাধ্যমিকে ভালো রেজাল্টের আশাই করো না। এখন থেকে ভালো করে টেক্সট বুঝতে হবে। আজকে আমার সঙ্গে আগামী 15-20 মিনিট আমার সঙ্গে দাও, এই কবিতাটা বোঝায়, দেখবে ইংরেজি কত মজাদার, দেখবে ইংরেজি কত ইজি। হান্টিং স্নেক, তাহলে এই হান্টিংটা কি বাবু? এই হান্টিংটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা অনেকে একে বলে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। মানে সাপটা কেমন হান্টিং, এটা কিন্তু একটা বাবু পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তোমরা ক্লাস 7-এ করেছো, তোমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে জানো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। তো এটা কিন্তু একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো আমরা শুরু থেকেই শেখা শুরু করে দিয়েছি। ক্লাস 9 এইভাবে না পড়লে ক্লাস 10-এ কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয়। ক্লাস 9-এ আমরা একা একা লেখা শিখে, দেখবে আজকে আমরা আবার লিখবো একা একা। ক্লাস 9-এ আমরা গ্রামারের বেসটাকে স্ট্রং করি। মন দিয়ে শুনবে প্রত্যেকেই। তুমি বাইরে কতটা খারাপ ছেলে এটা আমার জানার প্রয়োজন নেই, তুমি এই ঘরে সব থেকে ভালো ছেলে। পেছনের শাড়ি হোক, যেই শাড়িতেই বসো না কেন, সব থেকে ভালো ছেলে তুমি এই ঘরের, এটা মনে রাখো। সব থেকে ভালো মেয়ে। তো মন দিয়ে শেখো। যিনি লিখেছেন তার নাম জুডিথ রাইট। কি নাম তার? এই বানানটা কেন ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে? জুডিথ রাইট, WRIGHT, এই কারণেই বানানটা ভুল হয়। আসলে এই জুডিথ অরুন্ডেল রাইট তার পুরো নাম। তিনি একজন মহিলা, তিনি একজন অস্ট্রেলিয়ান কবি অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট। যেই বানানটা আমার সামনে আসবে সেই বানানটাই মুখস্থ করব, কারণ পরবর্তীকালে চাকরির পরীক্ষায় কিন্তু স্পেলিং এরর দেয়। কি দেয়? স্পেলিং এরর। আর অল ইন্ডিয়া অলিম্পিয়াড একটা পরীক্ষা যেখানে ইংরেজিতেও স্পেলিং এরর থাকে। তাহলে জুডিথ রাইট বানানটা একটু লক্ষ্য করেছো? আমরা তো রাইট বানান দুটো জানি, একটা RIGHT, আরেকটা রাইট বানান জানি WRITE। এটা রাইট, এটা রাইট। প্রোনাউন্সিয়েশনও একটু ডিফারেন্স আছে। এবার আমরা যদি নাট্যকার ইংরেজি বলি, তার ইংরেজি জানো কি? নাট্যকার ইংরেজি প্লে রাইট। তার বানানটাও কিন্তু এইটা, জানো? এই প্লে মানে নাটক, আর যিনি নাটক লিখেছেন তাকে বলা হয় প্লে রাইট, নট প্লে রাইটার। ক্লিয়ার? তো সব জায়গায় শেখার জায়গা আছে, ভালো লাগার জায়গা রয়েছে। তিনি একজন কি? এনভায়রনমেন্টালিস্ট, একজন তিনি পরিবেশবিদ। among several collections of her poetry, তার কবিতার অনেক সংগ্রহের মধ্যে the most notable, দেখো নোটাবল, আমি আমার বন্ধুকে বলছি বন্ধু নটাবেল, এই মনে রাখলাম নোটাবেল, ঠিক আছে? তো সব থেকে তার বিখ্যাত লেখালেখির মধ্যে দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর, এগুলো তার বিখ্যাত লেখালেখি। তুমি এইটুকুনি জাস্ট মনে রাখো, জুডিথ অরুন্ডেল রাইট তার পুরো নাম, অস্ট্রেলিয়ান পোয়েটেস, তিনি একজন মহিলা কবি। মহিলা কবি ইংরেজি কিন্তু পোয়েটেস, মহিলা কবি ইংরেজি পোয়েটেস, ঠিক আছে? এবং আরো জানতে হবে, সেকেন্ড প্যারাটা পারলে একটু ভালো করে বুঝে নিতে হবে। তুমি তো জানো সব থেকে ভয়ানক জীব ভারতবর্ষের, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সব থেকে ভয়ানক জীব হচ্ছে কিন্তু সাপ। সাপ যদি তোমার সামনে আসে তুমি ভয় পাবাই। এসে হ্যালো, হাউ আর ইউ, আই ওয়ান্ট টু হ্যাভ এ ইউ, উড ইউ মাইন্ড, নো নো নো, দেখবা তারপরে তোমার এখান থেকে দই ছানা ইত্যাদি বেরোবে। সাপ খুব ভয়ানক, বর্ষাকালে ভীষণ ভয়ানক। এবং তোমরা জানলে অবাক হবে, ছোট সাপ বড় সাপের থেকে কিন্তু বেশি ভয়ানক। কারণ ছোট সাপ বোঝে না তার শরীরে কতটুকু বিষ আছে এবং সে পুরোটাই ঢেলে দেয়। বড় সাপ ও ড্রাই বাইট হতে পারে, মানে তোমাকে যদি বাইট করে ওটা বিষ নাও থাকতে পারে। যে কোনো বড় সাপে, বিষধর সাপেরও ড্রাই বাইট হয়। তা সাপ যদি তোমার সামনে আসে, আমি একবার ছোটবেলায় বই পড়ছিলাম, তখন তোমাদের টিনের চাল মানে কারা দেওয়া, তোমরা চেনো কিনা জানি না। তো ওইখানে হঠাৎ করে একটা সাপ আমার সামনে পড়লো। আমি দরজা বন্ধ করে রেখেছি, দরজা বন্ধ করেই পড়তাম আমি, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। এবার মোটামুটি আমার সামনে টাপাং করে বললো,
একদম ধপধপে একটা সাদা সাপ। আমি তো আওয়াজ বেরোচ্ছে না ভয়ে। অলরেডি সে কিন্তু 2-3টে বাইট করে ফেলেছে আমার সামনে, যে বইটা রাখা ছিল। বইটা একটা ইতিহাস পড়ছিলাম, করে পড়ছিলাম, হঠাৎ করে ট্যাং করে পড়লাম, হ্যালো। আমি ঠিকই আছে, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আমি ওমা ওমা করতে পারছি না, আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ করে জোরে একটা আওয়াজ বেরোলো, ও মা। মা তো জানলা দিয়ে দেখে এই অবস্থা। তারপর পাশ থেকে এক জেঠু এসে দরজা ভেঙে সাপটাকে বের করে দেয়। সো হ্যাঁ, অবভিয়াসলি তাহলে বুঝতে পারছো সাপ কি ভয়ানক। সাপ কিন্তু কোনো মার্সি দেখে না। ও মোটামুটি তাহলে ওই রকমই একটা সাপকে দেখে আমার এই কবিনীর কি অভিজ্ঞতা হয়। কবিনী তার বান্ধবীর সঙ্গে ঘুরতে যাচ্ছে বা বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করতে যাচ্ছে, হঠাৎ করে তার সামনে দিয়ে একটা সাপ আসে, কেমন আছে। ঠিক তার যে অভিজ্ঞতা আমরা পড়বো, আনন্দ করে পড়বো, মজা করে পড়বো। দ্য ফলোইং পোয়েম, নিচের কবিতাটি ডেসক্রাইবস দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স। আমাদের যারা অনলাইন ক্লাসেস করছো একটু মন দিয়ে শুনবে। ক্লাস 9 তোমরা প্রত্যেকে রেজাল্ট বলেছো, অনলাইনে যাদের রেজাল্ট তোমাদেরও শোনো। তোমাদের মধ্যে হাইস্ট পেয়েছে, ভালো লেগেছে, তুমি 34 পেয়েছো, অনেকে ভালো রেজাল্ট করেছো। যারা অনলাইন তাদের অনেকেই 40-এ 40 পেয়েছে, অনেকেই 40, 38, 36, 35, 34। এটা আমার কাছে প্রাপ্তি যে অনলাইন পড়েও এই ছেলে মেয়েরা ছোট থেকেই এত সুন্দর একটা ভিত্তি তৈরি করছে। ভালো করে তোমরা মন দিয়ে শোনো, কোনো কঠিন কিছু নেই। দেখো বাবুরা, দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক। আর সাপ কিন্তু কালো, যদি কুটকুটে কালো হয় তাহলে বুঝতে পারছিস, অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড। মানে একটা ঘাসের মধ্যে দিয়ে সাপটা যখন এরকম চলে যাচ্ছে তখন তাকে দেখে তার কি অভিজ্ঞতা। দ্য পোয়েট লুকস অন, তিনি কিন্তু তাকিয়েছিলেন, ফ্যাসিনেটেড, মুগ্ধ হলেন। সাপ দেখে কিন্তু আমার ভয় লাগলেও এটা আলাদা ব্যাপার, সাপ সাপের মতো যদি দেখতে না হয় কি ভালো লাগে। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স। সে কেন বেরিয়েছে? সাপ কিন্তু বিনা কারণে বেরোয় না, সাপ তোমায় ছোবল দিতে বেরোয় না, সাপ বেরোয় শিকারের উদ্দেশ্যে। সে শিকার করতে বেরিয়েছে এবং ফাইনালি উধাও হয়ে গেছে। ওকে তুমি বিরক্ত না করলেও তোমায় কিচ্ছু বলবে না। এবার আসি কবিতায়। তাহলে আমরা এই কবিতা থেকে কি কি বুঝলাম বাবুরা, একটু মন দিয়ে বোঝো। সরাসরি ডাইরেক্ট কবিতায় যেতে নেই কখনো, তাই না? বিয়ে বাড়িতে খাবার সময় ডাইরেক্ট কি খাসির মাংস দেয়? একটু স্টার্টার থাকে, একটু থাকে, তো সমস্ত কিছু থাকে, একটু ফুচকা, হ্যাঁ এটা বেশ চিকেন থাকলো পকোড়া টকোড়া একটু খেয়ে নিয়ে সাটন দিয়ে দেন আমরা মেন কোর্সে যাই। তো মেন কোর্সে যাওয়ার আগে একটু কবিতা সম্পর্কে বুঝে নিলাম। কার লেখা, তিনি কোথায় বাড়ি, কবিতার মূল বক্তব্য। আচ্ছা, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। এই লাইনটা ভালো করে বুঝতে হবে। মানে সূর্যের প্রখরতা কিন্তু প্রবল, মানে সূর্য গরম, মানে পরিবেশটা গরম। সাপ শীতকালে বেরোয় না, শীত ঘুম দেয়। লেট সিজন গ্রেস, গ্রেস মানে কি? এখানে ঋতুটার উজ্জ্বলতা, ঝলমল ইত্যাদি বলছে। লেট সিজন মানে কি? ঋতুর শেষ দিক। বিদেশে কিন্তু দুটোই ঋতু, একটা সামার আরেকটা কিন্তু উইন্টার, ঠিক আছে? এই ঋতুর মাঝে আরেকটা ঋতু ওরা তৈরি করে, সেটা অটম। মানে তৈরি করে মানে ওদের মনে হয় যে হালকা শীত, একটু বেশি গরম, এরকম। আন্ডার দি অটমস জেন্টলস্ট স্কাই, শরতের মনোরম পরিবেশে, ঠিক। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। অ্যান্ড ফ্রোজ মানে কি? থমকে যাওয়া। হাফ থ্রু আ পেস, কিছুটা দূরত্ব গিয়েই আমরা থমকে গেছি বইয়ের দিকে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন রিলিং বাই, একটা বিরাট কালো সাপ সে কি করেছে? আমার পাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে। সাপ কিন্তু এভাবেই যায়, সাপ স্ট্রেট যায় না, সাপ রিল করতে করতে যায়। রিল মানে পাকানো। হেড ডাউন, দেখো সাপ কিন্তু খুব ভদ্র, জানো তো, মাথা নিচু করে চলে। তুমি কিছু বলবে মাথা উঁচু করে দিয়ে দেবে। টাং ফ্লিকারিং, সেন্টার ফ্রুট খেয়েছে এই জন্য জিভ লক লক করছে। অন দ্য ট্রেইল মানে পথ, ট্রেইল মানে কি? পথ। হি কোয়েস্টেড মানে খোঁজা, কোয়েস্টেড মানে সার্চড। থ্রু দ্য পার্টিং গ্রাস, আচ্ছা এখানে তো প্রচুর ঘাস আছে তাই না? তা সাপ যখন যাবে এই ঘাসগুলো দেখবা দুদিকে পার্ট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তো এর মধ্যে দিয়েও খুঁজছে, যেমন তোমার মা তোমার মাথায় উকুন খোঁজে, দেখবা দুপাশে বেশ এরকম করে পার্ট করে দেয়, তারপরে খোঁজে, হ্যাঁ পেয়েছি।
তো সেই রকমই সাপ কিন্তু ওই পার্টিং গ্রাসের মধ্যে দিয়ে সন্ধান করছে। সান গ্লেজড, সূর্য ঝলমল করছে। হি ইজ দ্য কার্ভস অফ ডায়মন্ড স্কেল, তার যে আঁশগুলো আছে, ভাঁজ, এই যে সাপ যখন দেখছে এই প্রত্যেকটা জায়গাটা ভাঁজ তৈরি হয় না, আর তার উপরে তো একটা আঁশ আছে। ডায়মন্ড স্কেল, সেটা কেমন? ডায়মন্ড মানে হিরে, হিরের মতন কেন ঝলমল করছে? সূর্যের আলো পড়ছে তাই। এই সূর্যি মামা আলো দিচ্ছে, এখানে ঝলমল ঝলমল করছে, এই ঝলমল ঝলমল করছে। And we lost breathe to see him pass. এবার আমার প্রশ্ন, সাপটা ছেলে না মেয়ে কি করে বুঝেছে? যাই হোক, তবুও নাগ দেবতা। সাপ কিন্তু ওখানে নাগিন ড্যান্স দেখাতে আসেনি, ওখানে এসছে খাবার সন্ধানে। ও যেই চলে গেছে আমরা, ও বাবা সাপ চলে, লস্ট ব্রিথ মানে আমার যাই যাই বাছা। হঠাৎ করে একটা যদি বড় সাপ আসে, কিরকম অবস্থা হতে পারে? ভয়ঙ্কর। তুই ধর চিরুনি দিয়ে মাথার দিয়ে মা মানে চুল আসলে দেখলে এখানে একটা ঘাড়ে কেমন লাগবে? মা মাগো, খুব ভয়ানক জিনিস, কিন্তু খুব ভয়ানক জিনিস। তো তাই এটা অনুভূতি। তুই রাত্রিবেলা ঘুমোতে যাবি, ব্রাশ টাশ করে মোবাইল টিপতে যাচ্ছিস, গিয়ে দেখলি একটা সাপ তোর বিছানায় শুয়ে আছে। হ্যালো, ভালো তো বেশ, কেমন লাগবে? তুই তোর পাশে দেখি সাপটা শুয়ে আছে। বন্ধু ভালো আছো? ব্যাস, তুই তাকে কোলবালিশ ভেবে জড়িয়েও ছিলিস, ব্যাস পুং করে। কি ভয়ানক বলতো বাবা, দেখে নে। তো আমরা কেন গল্পটা বলছি? যাতে করে তুমি এর সঙ্গে রিলেট করতে পারো। শুধু জিনিস ভালো লাগে না, মশলা দিলে ভালো লাগে। দেখা যাক, উই লস্ট ব্রিথ টু। হ্যাঁ, এবার দুটো প্যারা দেখো কত সোজা। কি আছে? পরিবেশটা কেমন? অটমস জেন্টল স্কাই, সান ওয়ার্ম, সূর্যটা কেমন বলো? মানে ঝলমল করছে, গরম পরিবেশ। এবং আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মাঝপথেই থমকে গেছি, কারণ একটা কালো সাপ চলে গেছে। সাপটা কেমন? সাপটা মাথা নিচু করা, জিভ লক লক করছে, সেন্টার ফ্রুট খেয়েছে বলেছি। আর কি পথে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ ও ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছে খাবারের সন্ধানে। এবং ওর যে ডায়মন্ড কার্ভ মানে তার যে আসে, সূর্যের আলো পড়ে ঝলমল ঝলমল করছে। হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথে ও যায়। হোয়াট স্মল ফুড, ছোট ছোট খাবারগুলো। সাপ তো এত দামরা একটা কুমড়ো খেতে পারবে না, তার তরমুজ খালি নিজেই এরকম করছেন। তাই সাপ ছোট ছোট খাবার, ব্যাং, তাই ব্যাংকের গলা ফুলি থাকে, ব্যাং, ইঁদুর, এগুলো ছোট 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 খাবার যা খায়। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট। এখানে ইন্টেন্ট কথার অর্থ দেখবে এই পাশে দেওয়া আছে এইম, মানে সে তো ওদের দিকেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তার হিংস্র ছোবল থেকে ওই ছোট ছোট খাবারগুলো পালিয়ে যাচ্ছে, দেখছে। ধরো ব্যাংকে ধরতে, ব্যাংক তো পালাচ্ছে। উই স্কার্সলি থট, আমরা একটু ভাবার সময় পেলাম, আহারে এই প্রাণগুলো কিভাবে ছুটছে। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা কিন্তু এভাবে দাঁড়িয়ে চুপচাপ একদম নিরিবিলি। স্টিল আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যেদিক যাচ্ছে আমাদের চোখটাও কিন্তু সেদিক যাচ্ছে। কেন? চোখ সরালেই তো। কোল্ড, সাপ কেমন হয়? ঠান্ডা। সাপকে ধরেছে কখনো? সাপ কিন্তু প্রচন্ড ঠান্ডা। ডার্ক, খুবই কালো, আমার মতন। অ্যান্ড স্প্লেন্ডিড, চমৎকার। সাপ কিন্তু চমৎকার দেখতে। এবার ধরো সাপকে সাপের মতো যদি দেখতে না হয়, ধরো ভূতকে ভূতের মতো দেখতে না হয়। ভূত মানে কি আমরা কি জানি? আমরা কল্পনা কি করি? দাঁতগুলো বেরিয়ে থাকবে, চোখগুলো আগুন করবে। যদি ভূত, ধরো ভূত আসলো ক্যাটরিনা কাইফের রূপ নিয়ে, হ্যালো, তখন আমরা কি বলবো? ইয়েস ক্যাচ মি, আমার নিয়ে চলে যাও যাও, স্বাভাবিক ব্যাপার। তা ভূত ভূতের মতন ভয়ানক হতে পারে। তো সাপটা কি ভয়ানক সুন্দর? সাপটা কি ভয়ানক কিন্তু সুন্দর। ভয়ানক জিনিস ভয়ানক মতো লাগতে হবে। স্প্লেন্ডিড, হি ওয়াজ গন, সে চলে গেছে। কোথায় চলে গেছে? ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্যে। দ্যাট হ্যাড স্ট্রে, যেখানে তার শিকার। এই প্রে মানে কি বাবু? এই প্রে মানে শিকার। আর এই প্রে মানে কি বাবু? এই প্রে মানে প্রার্থনা। প্রার্থনা আর শিকার, এই দুটোর জাস্ট একটা ই আর এর পার্থক্য লক্ষ্য করেছো? প্রে আর প্রে। বাবু বুঝতে পেরেছো? যেমন দেখো, PLAY, প্লে মানে খেলা করা,
আর PLY প্লাই মানে চলাচল করা। দেখো এনেই কত পার্থক্য, ইংরেজি মজাদার, ভীষণ মজাদার। দেখো উই টুক আ ডিপার ব্রিথ অফ ডে, আমরা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, সাপটা চলে গেছে না, ও বাবা কি বাঁচা, বেঁচে গেছি না, আজকে দইময় উঠে কি হতো। লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালাম। ও বাবু দেখো দুজন থাকলে, যদি দুজন ব্যক্তি থাকে যখন একে অপরের দিকে তাকাবে তখন কি হবে, ইচ আদার। যখন দুইয়ের থেকে তিনজন হয়ে যাবে তখন হবে, ও বাবু মন দিয়ে শোনো, ওয়ান অ্যানাদার। কি হবে, ওয়ান অ্যানাদার। দুজন থাকে তখন হবে ইচ আদার, দুইয়ের বেশি থাকলে তখন হবে কি, মানে বলো ওয়ান অ্যানাদার। ইজ দ্যাট ক্লিয়ার? তা আমরা একে অপরের দিকে তাকালাম এন্ড ওয়েন্ট অন, ফাইনালি আমরা চলে গেলাম। বলো এই কবিতার মধ্যে কিছু আছে? এই কবিতাটি কি কঠিন লাগলো? তোমরা সত্যি করে বলো তো দেখি, এই সকাল সকাল মিথ্যে কথা বলো না। কঠিন লেগেছে? একটা শব্দ কঠিন লেগেছে আমি লাগতে দিয়েছি, প্রত্যেকে সিঙ্কে রয়েছে। কিছু আছে কবিতার মধ্যে, তার মানে কবি এবং কবির বন্ধু তারা ঘুরতে যাচ্ছিল, হতে পারে কোনো ছেলে বন্ধু লা 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 করে যাচ্ছিল, হঠাৎ করে লা 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 করে একজন চলে এসছে, তার সেই সময় কি অভিজ্ঞতা সেটা তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। যে সাপটা কেমন দেখতে, তার থেকে কোন শিকারগুলো পালিয়ে যায়, সাপটা কোন পথে যায়, কিভাবে শিকার করবার জন্য উদ্যত হয়, ইত্যাদি তিনি কিন্তু করেছেন। কোনো কঠিন কিছু আছে মা? ভালো করে কবিতাটা পড়ো, এখান থেকে আমি প্রশ্ন দেব। যারা অনলাইন ক্লাসেস করছো এই কোশ্চেন গুলো তো তোমাদেরকে, তাছাড়াও আমরা তো প্র্যাকটিস করবোই ফ্রম কোশ্চেন ব্যাংক। এখানে আমরা কবিতাটা কতটা বুঝলাম, কতটা কোশ্চেন একা একা সাজিয়ে লেখা শিখবো, কারণ আমাদের এই একা একা লেখাটাই শেখায় আগামী দিনে যখন 10-এ উঠবে, 11-এ উঠবে, 12-এ উঠবে, এই একা একা লেখা এতটুকু সাজিয়ে লিখতে পারলে তোমরা 11, 12, 10-এ চোখ বন্ধ করে 90% মার্কস পাবে। চোখ বন্ধ করে। তোমরা নিজেরাই জানো আমি তোমাদের সঙ্গেই পড়াই, অফলাইন অনলাইন একসঙ্গে পড়াই এই কারণেই যেন তোমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারো, যে তোমাদের চোখে চোখ রেখে বলতে পারি। তোমরাই জানো এই ব্যাচে বসে পড়ে যাচ্ছে অনেকেই আছে 90-র উপরে নাম্বার পেয়েছে। ওর দিদি ওই যে মেয়েটি এসছে আমাদের সাথী 94.5+ পেয়েছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকেও। সাথী এখানে ওয়ান অফ মাই বেস্ট স্টুডেন্টস এখানে এই ব্যাচের মধ্যে, এবং ওরা যখন পড়তো তখন এক এক ব্যাচে আরো বেশি স্টুডেন্ট ছিল, কারণ তখন আমি আর বিভিন্ন জায়গায় ব্যাচ করতাম না, সমস্ত জায়গা থেকে আসতো। বুঝতে পেরেছো? দিন দিন যাচ্ছে, ছেলে মেয়ে তো সিরিয়াসনেস হারিয়ে ফেলছে। তো হয় কেন হয়, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের শিখতে হবে। হাউ ওয়াজ দি ওয়েদার হোয়েন দ্য পোয়েটেস স দ্য স্নেক। তোমরা কি করবে বাবু, দেখো এই অংশটুকুকে আগে লিখবে, হোয়েন দ্য পোয়েটেস স দ্য স্নেক, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তোমরা কি করলে, আগে লিখলে, একা একা লিখবে। এবার হাউ ওয়াজ দ্য ওয়েদার, একটু টেক্সটটা এবার বই থেকে আমরা সাজিয়ে লিখবো। কিভাবে লিখবো একটু দেখি। আচ্ছা আমরা লিখতে পারি, when the poetess saw the snake the sun was warm। দেখো একটা ছোট্ট কথা লিখবো, under the autumn's gentlest sky। এইটুকুনি আমরা লিখতে পারবো না বলো, আন্ডার দি অটামস জেন্টলেস্ট স্কাই। আমরা কিন্তু পুরোটাই বই থেকে লিখলাম, জাস্ট এই কথাটুকু, দ্য সান ওয়াজ ওয়ার্ম, এই কথাটুকু নিজে নিজে লিখলাম, সূর্য ছিল গরম, হয়ে গেল, কিছুই নেই এর মধ্যে। আছে কিছু? 2 নাম্বার প্রশ্ন উত্তর, হাউ ওয়াজ দ্য স্নেক লুকিং ফর হিজ ফুড বা ফর হিজ প্রে। কিভাবে সে তার শিকারের সন্ধান করছিল, একটু মন দিয়ে দেখি। তাহলে এই বাক্যে সাবজেক্টটা কে, দ্য স্নেক লিখবো। এই বাক্যে বিভার্ব আছে কে, ওয়াজ। লুকিং ফর হিজ প্রে কেমন, হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, এই কথাটুকু লিখতে পারবো না? জাস্ট সেকেন্ড প্যারায় প্রথম লাইন কি, হেড ডাউন, মাথা নিচু করে, আর কি করে, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল। ও বাবু এই কথাটুকু একা একা লিখতে পারবো না, জাস্ট কি করেছি, সাজিয়ে লিখেছি। মন দিয়ে শোনো, কোনো সমস্যা থাকলে আমায় জানাও। হোয়াট ডিড দে থিঙ্ক অফ হোয়েন দে এক্সপিরিয়েন্স দ্য স্নেক। তাহলে এখানে আমরা কোন অংশটা আগে লিখবো বলো তোমা?
ভেরি গুড। হোয়েন থেকে অংশটুকুকে আমি আগে লিখব, লেখার পরে আমরা এখানে সাবজেক্টটা কি আছে, দে, লিখবো দে। থিংকটা কি হয়ে যাবে, থট। থিংকটা কি হয়ে যাবে, দে থট অফ, তারা ভেবেছিল কি। থার্ড প্যারায় প্রথম লাইন, হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট। এই দুটো লাইন আমরা লিখতে পারবো না একা একা? কি সোজায়, হ্যাঁ এত সহজ জিনিস, দেখো বাবু। এরপরে হোয়েন ডিড দে টেক ডিপ ব্রিথ। আচ্ছা লক্ষ্য করে একটা মজার জিনিস, এই ব্রিথ মানে কি জানো, নিঃশ্বাস। আর যদি এখানে একটা ই দিয়ে দিই, নিঃশ্বাস ফেলা, মানে এটা হবে, দেখো ইংরেজি কতটা মজাদার। আমি কি বলছি, ব্রিথ, BREATH, এই ব্রিথ মানে নিঃশ্বাস। আর যদি BREATHE দিয়ে দিই, এটা হয়ে যাবে নিঃশ্বাস ফেলা, মানে ভার্ব এটা, আর এটা নাউন। একই রকম ভাবে তুমি ইংরেজি মজাদার খুঁজে পাবে যদি তুমি খুঁজতে শেখো। সহজ না বন্ধুরা? আচ্ছা তাহলে কখন, তাহলে দে, টেকটা কি হবে সৌমেন, টুক, ডিপ ব্রিথ কখন, হোয়েন। দেখো হোয়েন, কখন আমরা এখানে আছি, হোয়েন হি ওয়াজ গন ইনটু দ্য গ্রাস দ্যাট হিড স্প্রে। লাস্ট প্যারায় প্রথম লাইন, হোয়েন হি ওয়াজ গন ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড স্প্রে। কঠিন আছে। এই চারটে কোশ্চেন লিখলাম, যদি একটু মন দিয়ে কেউ বুঝে বুঝে দেখে, 4 সেকেন্ডেরও কম সময় লাগে কিনা তার, 4 মিনিট কি লাগবে তার? একটু মন দিয়ে দেখলে বলো লাগে? তো আমাদের কাছে সে সময়টুকু নেই, লিখে নাও।